হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস কোচিং। আমি সন্তোষ চৌধুরী বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য ম্যাথ, রিজনিং, সায়েন্স ইত্যাদি বিষয় পড়াবো। তো আজ আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, চলতড়িৎ বা প্রবাহিত তড়িৎ, যেটাকে আমরা বলি ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, তো এই টপিকটা শুধুমাত্র সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য নয়, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ারও করবে, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তাহলে চলতড়িৎ বা প্রবাহিত তড়িৎকে জানতে গেলে আমাদের প্রথমে তড়িৎকে জানতে হবে। দেখো, বর্তমান সমাজ আমাদের এই চলতড়িৎ বা তড়িৎ ছাড়া কিন্তু অচল। আমাদের প্রত্যেকটা কাজে বিভিন্ন কাজে তড়িতের কিন্তু খুবই ব্যবহার কিন্তু রয়েছে। ঠিক আছে, তাই তড়িৎকে ছাড়া আমাদের বর্তমান সমাজ কিন্তু চলতে পারে না। তো যাই হোক, তো আমরা প্রথমে তড়িৎ সম্পর্কে জানব। তড়িৎ কি? তড়িৎ হচ্ছে এক প্রকারের শক্তি যা আধানের স্থির বা গতিশীলতার কারণে সৃষ্টি হয়। ঠিক আছে, আদারওয়াইজ আমরা অন্যভাবে বলতে পারি যে তড়িৎ হলো এমন এক প্রকারের শক্তি যার সাহায্যে বিভিন্ন যন্ত্রপাতিকে চালানো সম্ভব। ঠিক আছে, তাহলে দেখো, তড়িৎ আধানের মাধ্যমে সৃষ্টি হয়। ঠিক আছে, এবার এই তড়িৎকে আমরা প্রথমত দুভাগে ভাগ করি। কভাগে ভাগ করি? দুভাগে ভাগ করি। কী কী? একটা বলে স্থির তড়িৎ আর একটা বলে চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ এবং প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ কাকে বলা হবে? স্থির তড়িৎ হচ্ছে যে তড়িতে আধানগুলি এক জায়গাতে স্থির থাকে, আধানগুলি চলাচল করে না, আধানগুলি এক জায়গাতে সীমাবদ্ধ থাকে, সেই তড়িৎকে আমরা বলবো স্থির তড়িৎ। চলতড়িৎ কাকে বলা হবে? যে তড়িতে আধানগুলি গতিশীলতা দেখা যায়, অর্থাৎ আধানগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর ঘটে, সেই তড়িৎকে আমরা বলবো চলতড়িৎ। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ বা চলতড়িৎ যাই বলি না কেন, এই তড়িৎকে আমাদের জানতে গেলে আধানকে জানতে হবে। ঠিক আছে, তাহলে তড়িৎকে জানার আগে আমরা আধান সম্পর্কে জেনে নিই। আধানের ধারণা কীভাবে এলো, আধান সম্পর্কে আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে আসছে আধানের ধারণায়। আধানের ধারণা। ঠিক আছে, তাহলে এই আধানের ধারণা পেতে গেলে আমাদের স্যার আইজ্যাক নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেই মহাকর্ষ সূত্রটাকে জানতে হবে। ঠিক আছে, তো স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্রটি কী ছিল? যে দুটি বিন্দু ভরের মধ্যে সর্বদাই একটি আকর্ষণ বল কাজ করে। আমাদের মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে সর্বদা একটি আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, সাপোজ মনে করে একটি বস্তু এর ভর m1, এই একটি বস্তু এর ভর হচ্ছে m2, এবং এদের মধ্যে ডিস্টেন্স ধরা আছে r। তাহলে এই যে দুটি বস্তু, এদের মধ্যে কি করবে? একটি বল কাজ করবে, এবং সেই বলটিকে আমরা কি বলছি? মহাকর্ষ বল। তাহলে এই যে বল, সেই বল যদি এফ হয়, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি যে এফ সমান হয়ে যায় জি m1 m2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফটা কি? এফটা হচ্ছে এই দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। জিটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। কী বলা হয়? মহাকর্ষ ধ্রুবক। নিউটনের মহাকর্ষ ধ্রুবক বা শুধু মহাকর্ষ ধ্রুবক বলতে পারি, এবং এর একটি মান থেকে, নির্দিষ্ট মান থেকে, ধ্রুবক মানে এর একটা নির্দিষ্ট মান থাকবে, এবং এসআই পদ্ধতিতে এর মান হয় 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসআই জি এর মান কত হয়? 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা যদি আমরা সিজিএসে করি তাহলে এটা হয়ে যাবে, দেখো, এই নিউটনকে ডাইনে পরিবর্তন করব, মিটারটাকে সেন্টিমিটার পরিবর্তন করব, এবং কেজিটাকে আমরা গ্রামে পরিবর্তন করব। তাহলে এটা হয়ে যাবে 6.67 ইন্টু 10⁻⁸ ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো, জিটা তাহলে মহাকর্ষ ধ্রুবক, m1টা হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর আরটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে ব্যাপারটা আমরা কী বলতে চাইছি, যে এই যে বলটা তৈরি হয়েছে, এই যে এই বলটাকে আমরা কী বলছি? এই দুটি বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, যেটা আমরা বলছি মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এই মহাকর্ষ বলটা কী কারণে সৃষ্টি হলো? এই মহাকর্ষ বলটা এই দুটি বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়েছে। যদি মনে করো এই দুটি বস্তুর ভর না থাকতো, অর্থাৎ যদি মনে করো m1 শূন্য হয়ে যেত এবং m2 শূন্য হয়ে যেত, অর্থাৎ ভর নেই, এগুলো ভর নেই, তাহলে এখানে m1 m2 যদি 0 বসে দিই, তাহলে আমরা এফের মান কত পেয়ে যাব? 0। অর্থাৎ তাহলে কিন্তু এই দুটি বস্তুর মধ্যে কিন্তু কোনো বল কাজ করতো না। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি, দেখো উল্টোভাবে কী বলতে পারি, যে এই দুটি বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল সৃষ্টির কারণ কে? এই মহাকর্ষ বল সৃষ্টির কারণ হলো বস্তু দুটির ভর। ঠিক আছে, তাহলে আমরা মহাকর্ষ বল কী কারণে সৃষ্টি হয়েছে বলতে পারি?
আমরা বলতে পারি যে দুটি বস্তুর ভর থাকার কারণে কিন্তু মহাকর্ষ বল সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কুলম্ব বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু আধান সম্পর্কে একটি সূত্র দিয়েছিলেন, যেটাকে আমরা বলি কুলম্বের সূত্র। ঠিক আছে, তো তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা এরকমভাবে ছিল, এফ সমান কে Q1 Q2/r²। ঠিক আছে, এইটা আমি পরে আলোচনা করছি যে কুলম্বের সূত্র কী। তার আগে আমি এখানে আধানটাকে জানার জন্য আমরা এখানে বলছি। দেখো তাহলে এখানে দেখো এই যে এফটাকে কী বলা হয়, তড়িৎ বল। অর্থাৎ দেখো এইভাবে যদি আমরা সেম সূত্র, অর্থাৎ যেটা আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র আছে তার একটা প্রতিরূপ সূত্র আমরা কিন্তু কুলম্বের সূত্রকে বলতে পারি। একই রকমভাবে আমরা সূত্রটা পেয়েছি। অর্থাৎ মনে করো দুটি বিন্দু আধান আছে, একটা Q1 একটা Q2, দুটি বিন্দু আধান আছে, একটা Q1 একটা Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরা আছে আর। তাহলে এই দুটি যে বস্তু, এই যে দুটি বিন্দু আধান নেওয়া হয়েছে তাদের মধ্যে একটি বল কাজ করবে। ঠিক আছে, এখানে দেখো এই যে বলটা কাজ করবে সেই বলটা কিন্তু আকর্ষণ বল হতে পারে, আবার বিকর্ষণ বলও হতে পারে। কেন হতে পারে সেটা আমি পরে বলছি। এটা কারণ হচ্ছে যে এই দুটি বিন্দু আধান তাদের প্রকৃতি আলাদা হয়, তাদের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, যাই হোক তাহলে এই বলটা আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে। যাই হোক সেটা আমি পরে বলছি কী হবে না হবে। তাহলে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি এফ হয় তাহলে এফ সমান হয়ে যায় কে ইন্টু Q1 Q2/r²। কেটাকে বলা হয় ধ্রুবক। কেটা কি? কেটা হচ্ছে ধ্রুবক। যাই হোক তাহলে এখন দেখো এই যে এফ বলটা সৃষ্টি হয়েছে এটা কী বল বলা হয়? এটা বলে তড়িৎ বল। অর্থাৎ দেখো দুটি বিন্দু আধানের মধ্যে যে বল কাজ করে সেই বলটাকে আমরা কী বলছি? তড়িৎ বল। দুটি বিন্দু বস্তুর মধ্যে যে বল কাজ করে সেটাকে আমরা কী বলছি? মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এই বলটা হচ্ছে মহাকর্ষ বল আর এই বলটা হচ্ছে তড়িৎ বল। এটা আমরা কার সূত্র থেকে জানতে পেরেছি? এটা আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পেরেছি। এই বলটা আমরা কার সূত্র থেকে জানতে পেরেছি? এটা নিউটনের সূত্র থেকে জানতে পেরেছি। ঠিক আছে, তাহলে দুটো আমাদের দেখো প্রতিরূপ সূত্র, পরস্পর কিন্তু একই রকম সূত্র। এখানে দেখো এগুলো ভরের জন্য হয়েছে, এগুলো কিন্তু আধানের জন্য সৃষ্টি হয়েছে। তাহলে এই যে তড়িৎ বলটা সৃষ্টি হয়েছে কী কারণে সৃষ্টি হয়েছে? এই Q1 Q2-র কারণে সৃষ্টি হয়েছে, অর্থাৎ আধানের কারণে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখান থেকে দেখো আধানের সঙ্গে আমরা কী বলতে পারি? যে তড়িৎ বল সৃষ্টির কারণে হচ্ছে আধান, অর্থাৎ আধানের প্রভাবে তড়িৎ বল সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি যে যখন তড়িৎ বল সৃষ্টি হবে তড়িৎ বল সৃষ্টির কারণই হচ্ছে আমাদের আধান। ঠিক আছে, অর্থাৎ আধানের কারণে আমাদের কী সৃষ্টি হয়? তড়িৎ বল সৃষ্টি হয়। ঠিক আছে, আধানের কারণে কিন্তু তড়িৎ বল সৃষ্টি হয়। যাই হোক তাহলে এবারে দেখো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু প্রথম এই আধানের ধারণা লক্ষ্য করেছিলেন এবং তিনি এই আধানকে দুটি ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, কী কী? একটা বলা হয় ধনাত্মক আধান, দুটি আধান কী কী? একটা বলা হয় ধনাত্মক আধান, ধনাত্মক যেটাকে আমরা কী করি প্লাস চিহ্ন দিয়ে লিখি, বা এটাকে ইংরেজিতে বলে পজিটিভ আধান। আর একটা হচ্ছে ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান, বা এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি মাইনাস নেগেটিভ আধান। ঠিক আছে, তাহলে ধনাত্মক আধানকে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখি আর ঋণাত্মক আধানকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কেন বলেছিলাম যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তার কারণটা এবার আসছি। দেখো তোমরা দেখেছো যে চুম্বকের দুটি মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। আমি এটা তোমরা দেখেছো যে দুটি উত্তর মেরু, মনে করো এটা চুম্বক আমাদের, এটা ধরো এন মেরু, এটা আমাদের এস মেরু, নর্থ অ্যান্ড সাউথ। এবার এখানে আরেকটি চুম্বককে আমরা পাশাপাশি এনেছি, ধরো এইটার আমাদের এস, এটা এন। তাহলে এখানে দেখো কাছাকাছি কী আনা হয়েছে? দুটো দক্ষিণ মেরুকে আনা হয়েছে, দুটি এস মেরুকে আনা হয়েছে। তাহলে দুটি এস মেরুকে যদি আমরা পরস্পর কাছাকাছি আনি তারা কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে দুটো একই জাতীয় মেরু, অর্থাৎ যদি দুটো উত্তর মেরু হয় বা যদি দুটোই দক্ষিণ মেরু হয় তার কিন্তু পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। আবার দেখো উল্টো ঘটনা যদি দেখা যায়, মনে করো একটা চুম্বক, এর এটা এন মেরু, এটা এস মেরু। অন্য একটা চুম্বক নেওয়া হয়েছে পাশে, এর এটা এন মেরু, এটা এস মেরু। তাহলে এখানে দেখো এই চুম্বকের এটা এস মেরু, এই চুম্বকের এটা এন মেরু, এন আর এস কাছাকাছি নিয়ে আনা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তো দুটো বিপরীত মেরু। তাহলে দুটি বিপরীত মেরু যদি কাছাকাছি নিয়ে আসা হয় তারা পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে। কী করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি? দেখো যে যদি দুটি একই মেরু পরস্পরকে কী করে? একই জাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে, দুটি বিপরীত জাতীয় মেরু পরস্পর কী করে? আকর্ষণ করে। সিমিলারভাবে আমাদের আধানের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটে, যে যদি দুটি একই জাতীয় আধানকে আমরা পরস্পর কাছাকাছি নিয়ে আসি তারা কী করবে? বিকর্ষণ করবে। আর যদি দুটি আলাদা আধানকে, বিপরীত জাতীয় আধানকে আমরা কাছাকাছি নিয়ে আসি তারা পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ দেখো এটা যদি আমরা বলতে যাই, মনে করো সাপোজ এটা প্লাস আধান, অন্য একটা প্লাস আধানকে কাছাকাছি আনছি, ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, কাছাকাছি যদি নিয়ে আসি কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এটাও প্লাস পরস্পর কী করে? বিকর্ষণ করবে। মনে করো এটা একটা মাইনাস আধান আনছি, এটাও একটা মাইনাস আধান আনছি, এরা কী করবে? এরাও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। কেন? কারণ দুটো তো সেম আধান, সমজাতীয় আধান। ঠিক আছে, আধানের প্রকৃতি একই,
প্রকৃতি মানে বুঝতে পারছো তো যে আধানগুলি ধনাত্মক আধান নাকি ঋণাত্মক আধান, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা প্লাস দুটো প্লাস, অর্থাৎ দুটোর প্রকৃতি একই, এটাও দেখো মাইনাস এটাও মাইনাস, দুটো প্রকৃতি একই। তাহলে এক্ষেত্রে কিন্তু কী করবে, বিকর্ষণ করবে। আবার মনে করো একটা প্লাস একটা মাইনাস আধানকে পরস্পর নিয়ে আসছে কাছাকাছি, ঠিক আছে। তাহলে এরা কী করবে, এরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। কেন করবে, কারণ একটা প্লাস এর প্রকৃতি এবং এর প্রকৃতি পরস্পর বিপরীত, আধানগুলি প্রকৃতি আলাদা, ঠিক আছে। তাহলে এখানে থেকে কী বলতে পারলাম যে যদি দুটি একই জাতীয় আধান হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি দুটি বিপরীত জাতীয় আধান হয় তারা পরস্পরকে আকর্ষণ করবে, হয়েছে। তাহলে এখন দেখো আমরা আধান সম্পর্কে জেনে গেলাম যে আধান কি কয় ভাগে ভাগ করা হয়, আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কীভাবে কাজ করে এটা আমরা জেনে গেলাম। এবারে নেক্সট আমাদের নিউটনের সূত্র জানলাম, মহাকর্ষ সূত্র। এবং এই নিউটনের মহাকর্ষ সূত্রে একটা প্রতিরূপ সূত্র বিজ্ঞানী কুলম্ব দিয়েছিলেন, যেটাকে আমরা আধান সম্পর্কিত কুলম্বের সূত্র বলে জানি, ঠিক আছে। তাহলে এবার আমরা কুলম্বের সূত্র সম্পর্কিত বিস্তারিত আলোচনায় আমরা আসছি, ঠিক আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র যেটা কুলম্বের সূত্র। এবং এই কুলম্বের সূত্রকে কী বলা হয়, নিউটনের মহাকর্ষের সূত্রের প্রতিরূপ সূত্র বলা হয়, কারণ ওই সূত্রের সাথে এটা কিন্তু সিমিলারিটি রয়েছে, অনেকটা মিল রয়েছে, ঠিক আছে। দেখো আমরা মিল অমিল দুটোই দেখব। কুলম্বের সূত্রে আসছি, কুলম্বের সূত্রটা কি জেনে নাও ভালো করে। কুলম্বের সূত্রে কি বলা হয়েছে যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের সংযোজক সরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করে, ঠিক আছে। এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটি স্টেটমেন্ট আমি তোমাদেরকে বললাম। এবার দেখো আমরা গাণিতিক রূপে আসছি যে কী বলা হলো ঘটনাটা। মনে করো কী বলা হলো যে দুটি বিন্দু আধান, সাপোজ এই একটা বিন্দু আধান, এই একটি বিন্দু আধান। আমরা জানি না আধানগুলি কি, আমরা ধরে নিলাম এটা Q1 পরিমাণ আধান আছে, এটা আমরা ধরে নিলাম যে Q2 পরিমাণ আধান আছে, হয়েছে। কিন্তু আধানগুলি কী জাতীয় আমরা জানি না। আমরা জানি না যে Q1টা প্লাস না Q1টা মাইনাস, আমরা জানি না Q2টা প্লাস না Q2টা মাইনাস। যাই হোক না কেন, প্লাস হোক বা মাইনাস হোক বা মাইনাস হোক বা প্লাস হোক, যাই হোক না কেন, তাদের মধ্যে কী করবে, একটা বল কাজ করবে। সেই বলটা হতে পারে আকর্ষণ বল বা সেই বলটা হতে পারে বিকর্ষণ বল, ঠিক আছে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই বল কাজ করবে না কেন, এবং সেই বলটা হচ্ছে তড়িৎ বল। একটু আগে আমরা দেখলাম যে দুটি আধানের মধ্যে যে বল কাজ করে সেই বলটাকে আমরা বলি তড়িৎ বল, আর দুটি বিন্দু বস্তুর মধ্যে যে বল কাজ করে সেটা আমরা বলি মহাকর্ষ বল, হয়েছে। এখন দেখো আকর্ষণ বা বিকর্ষণ বল যাই কাজ করি না কেন, এটা যদি আমরা F ধরে নিই, ঠিক আছে, এবং এই তাদের মধ্যবর্তী দূরত্ব যদি মনে করো R হয়, তাহলে কুলম্বে কী বললেন, কুলম্ব বললেন যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে সেটি তাদের গুণফলের সাথে সমানুপাতিক, আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। অর্থাৎ এটা আমরা বলতে পারি A প্রপোর্শনাল টু Q1 Q2, গুণফল Q1 এবং Q2-র গুণফল কত হয়ে যায়, Q1 ইন্টু Q2। কখন, যখন আমাদের আটটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা কিন্তু তখন কাজ করছে যখন আমাদের ব্যাসার্ধকে বা তাদের মধ্যে দূরত্বকে আমরা ফিক্সড রেখেছি, তখন কিন্তু তাদের যে গুণফল সেই গুণফলের সাথে সমানুপাতিক, হয়েছে। নেক্সট আবার কি বলা হলো, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ বলতে কি, দূরত্ব কত আছে, দূরত্ব R আছে, তার বর্গ কত হচ্ছে R², দূরত্ব বর্গ কত হচ্ছে R²। তাহলে Fটা R² সাথে ব্যস্তানুপাতিক। এবার দেখো এটা যেমন আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করি, ব্যস্তানুপাতিকের কোনো চিহ্ন থাকে না, সেটা আমরা কী করি 1/, দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে নেক্সট টাইম কী বলা হলো যে Fটা R² সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/R², ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। এটা কখন আমরা বলতে পারি, যখন আমাদের Q1 ও Q2 কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে তখন আমাদের বলা হয়েছে যে Fটা 1/R² সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, 1/R² সাথে সমানুপাতিক বা R² সাথে ব্যস্তানুপাতিক। যাই হোক, তাহলে এবার এই দুটোর সাথে যদি আমরা কম্বিনেশন করি, এই দুটোকে যদি আমরা যোগীভেদের সূত্র প্রয়োগ করি, যোগীভেদের সূত্র কেউ জানো, যোগীভেদের সূত্রটা কি, যে যদি মনে করো তিনটি রাশি আছে, সাপোজ A একটা রাশি, B একটা রাশি, C একটা রাশি। এখন দেখো এর সাথে যদি B প্রপোর্শনাল কাজ করে, এর সাথে যদি B সমানুপাতিক হয়, যখন আমাদের C কনস্ট্যান্ট। আবার মনে করো এটা C এর সাথে সমানুপাতিক, A প্রপোর্শনাল টু C। দেখো এটা আমাদের B এর সাথে সমানুপাতিক, এটা আবার C এর সাথে সমানুপাতিক। যদি এরকম কেস ঘটে, এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা এখান থেকে যোগীভেদের সূত্র যদি ব্যবহার করি, তাহলে কি বলতে পারি যে এটা দেখো দুজনাকারই আছে, দুজনের সাথে সরল সমানুপাতিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এটা তাদের গুণফলের সাথেও কিন্তু সমানুপাতিক হবে, অর্থাৎ A প্রপোর্শনাল টু B ইন্টু C। তাহলে এইটাই আমাদের কী সূত্র, এইটাই বলা হয় যৌগিকভেদের সূত্র, হয়েছে। তাহলে এখানেও দেখো যদি আমরা যৌগিকভেদের সূত্র প্রয়োগ করি, এখানে দেখো Fটা কী আছে, Q1 টু Q2-র সাথে সমানুপাতিক আছে, আবার Fটা 1/R² সাথে সমানুপাতিক আছে। তাহলে যদি যৌগিকভেদের সূত্র প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে পেয়ে যাবো দেখো A প্রপোর্শনাল টু Q1 Q2/R², অর্থাৎ এদের গুণফলের সাথে সমানুপাতিক হয়ে যাবে। Q1 Q2 এবং 1/R² গুণফল কত হয়ে যায়, Q1 Q2/R²। তাহলে এটার সাথে সমানুপাতিক হয়ে গেল। এবারে দেখো এটাও তোমরা শিখেছো যে একটা সমানুপাতিককে যখন আমরা সমান করি, একটা ধ্রুবক
ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি আমরা ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে কী পাবো, এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কেটাকে কী বলা হয়, কেটা যখন আমাদের কুলম্বের সূত্র থেকে পেয়েছি তাই এটাকে আমরা কী বলতে পারি, কুলম্বের ধ্রুবক বলতে পারি, ঠিক আছে। বা এটা আমরা কিন্তু শুধু ধ্রুবক বলতে পারি। যাই হোক, যেমন আমরা এখানে কী পেয়েছিলাম, জি পেয়েছিলাম, যেটাকে আমরা কী বলেছিলাম, মহাকর্ষ ধ্রুবক। যেহেতু এটা মহাকর্ষ বলের সাথে সম্পর্কিত, সিমিলারভাবে এটা যেহেতু তড়িৎ বলের সাথে সম্পর্কিত, এটাকে আমরা তড়িৎ ধ্রুবকও কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো যাই বলি না কেন এটা কিন্তু একটা ধ্রুবক। তো এখন দেখো ব্যাপার হচ্ছে যে এই যে কে এর মান কত হয়, কে এর একটা নিশ্চিত, যেমন আমরা এখানে জি এর মান পেয়েছিলাম, দেখো আমরা তুলনা করে পড়ছি, নিউটনের মহাকর্ষ সূত্র এবং কুলম্বের সূত্রকে আমরা কিন্তু তুলনা করছি, কম্পেয়ারিং করছি। যে এখানে দেখো আমাদের সেম সম্পর্ক পেয়েছি, এফ সমান কী পেয়েছিলাম, এফ সমান পেয়েছিলাম দেখো জি M1 M2 বাই আর স্কোয়ার। এখানে দেখো এফ সমান কী পেয়েছি, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো জি আছে, এখানে আছে এফ। জিটাকে কী বলা হয়েছিল, মহাকর্ষ ধ্রুবক, যেটাকে কী বলছি, তড়িৎ ধ্রুবক হয়েছে। এর মান ছিল 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সিমিলারভাবে এখানে কে এর একটা মান থাকবে। এবার দেখো কে এর যে মান, সে কে এর অ্যাকচুয়ালি মানটা কত হয়, কে এর মান হয়ে যায় 1/4πε0 হয়েছে। এবারে এই ε0টা কি, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা, বলা হয় তড়িৎ ভেদ্যতা। এবং এর এসআই মান হয়, মনে রাখবে এটা, এর এসআই মান হয় 8.85 × 10⁻11 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দেখি তড়িৎ ভেদ্যতা, যার মান কত হয় 8.85 × 10⁻11 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার হয়েছে। তো যাই হোক, আমাদের ε0 উপর মানটা কিন্তু পুরো কে এর মানটা নির্ভর করছে, কারণ আমরা জানি কি যে পায়ের মান ফিক্সড, পায়ের মান সর্বদাই কত হয় 22/7, ঠিক আছে, 22/7। তো এখানে শুধুমাত্র ε0টা কিন্তু ভেরি করে। এই ε0টা ভেরি করে কীভাবে, ε0 এর মানটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। কীভাবে নির্ভর করে দেখো, এই ε0 চেঞ্জের জন্য আমাদের কে এর মানটা কিন্তু পরিবর্তন হয়। তো কী কী বিষয়ের উপর নির্ভর করে, দুটি বিষয়ের উপর নির্ভর করে। দেখো কী কী দুটি বিষয়, দুটি বিষয় কী কী, দুটি বিষয় এক হচ্ছে যে মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ কোন মাধ্যমে রাখা হয়েছে। তো এই যে ε0 যে মানটা আমরা বললাম, এটা কিন্তু কোন মাধ্যমে, এটা কিন্তু শূন্য মাধ্যম হিসেব করা হয়, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, ঠিক আছে। তো শূন্য মাধ্যমে এটা হয়ে যায়। এবারে মাধ্যম যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু এই ε0 মানটা চেঞ্জ হয়ে যাবে। আর 2 নম্বর নির্ভর করে যে পদ্ধতি, একক পদ্ধতি, কোন পদ্ধতি মাপছো, এসআই পদ্ধতি নাকি সিজিএস পদ্ধতি নাকি অন্য কিছু পদ্ধতি, ঠিক আছে। তাহলে এই দুটি বিষয়ের উপর কিন্তু ε0 মানটা পরিবর্তন হয় হয়েছে। কী কী বললাম, এক হচ্ছে মাধ্যমের উপর, কোন মাধ্যমে রাখা হয়েছে, আর 2 হচ্ছে পদ্ধতির উপর, এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি ইত্যাদি পদ্ধতি, একক পদ্ধতির উপর কিন্তু নির্ভর করে হয়েছে। তো এই পদ্ধতির উপর ভিত্তি করে আমরা কে এর কী মান পাই, ε0 আমাদের কিন্তু নির্ভর করছে না, আমাদের ε0 জায়গায় যদি আমরা কে এর মানটাকে মনে রাখতে পারি তাহলে কিন্তু আরও সুবিধা, ডাইরেক্ট আমরা কে এর মান বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো কে এর মানটা কী হয়, দেখো কে এর মানটা মনে রাখবে, কে যদি সিজিএস বলো, সিজিএস পদ্ধতির মান হয় শুধুমাত্র 1 হয়েছে, এবং এসআই মান হয়, এসআই পদ্ধতির মান হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। এবং এর এককটা হয়ে যায় ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার ইএসইউ বা স্টেট কুলম তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো কে এর কী কী মান হলো, আমাদের ε0 মান মনে রাখার প্রয়োজন নেই, আমাদের জাস্ট শুধু কে এর মানটা মনে রাখলে হয়ে যাবে, কারণ ডাইরেক্ট আমাদের এখানে কে এর সূত্র পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে কে এর মান কী হয়, কে এর সিজিএস মান হয় 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার স্টেট কুলম্ব স্কোয়ার, এবং এসআই মান হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। এবং এই কে এর মানটা কার উপর নির্ভর করলো, ε0 উপর, এবং ε0 কার উপর নির্ভর করে, ε0 দুটি বিষয়ের উপর নির্ভর করে। কী কী বললাম আবার বলছি, এক হচ্ছে মাধ্যমের উপর, মাধ্যমের প্রকৃতি, কোন মাধ্যমে রাখা হয়েছে, আর 2 হচ্ছে যে একক নির্ণয় পদ্ধতি। একক নির্ণয় বলতে কি, সিজিএসএ না এসআই, দেখো সিজিএসএ আমাদের এক রকমের মান, এসআই কিন্তু এক রকমের মান হয়েছে। তাহলে এখানে দেখো কে এর মানটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, তাই এই এই যে কে যে ধ্রুবক, সেই ধ্রুবকটা কিন্তু আমরা সার্বজনীন ধ্রুবক বলতে পারি না হয়েছে। এবং এই যে তড়িৎ বলটা কিন্তু সব জায়গায় ক্রিয়াশীল হয় না। এখানে দেখো আমাদের যে মহাকর্ষ বলটাকে কিন্তু আমরা সার্বজনীন বল বলতে পারি, কারণ এটা যে কোনো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে কিন্তু ক্রিয়া করে, এবং জি এর মানটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু এখানে আমাদের কে এর মানটা কী করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। তাই আমরা এই জিকে কী বলি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, কী বলা হয়, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কিন্তু কে এখানে সার্বজনীন তড়িৎ ধ্রুবক বলা যায় না। বোঝা গেছে কেন বলা যায় না, কারণ জি এর মানটা প্রকৃতির উপর নির্ভর করে না,
কিন্তু আমাদের কে এর মানটা প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি বলতে কি, যে তুমি কোন মাধ্যমে রেখে সেই মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে। যাই হোক, এবার আমরা দেখো এই তড়িৎ বল, আমাদের এই যে নিউটনের সূত্র এবং কুলম্বের সূত্রের মধ্যে কিছু তফাৎ আমরা দেখে নেব। দেখো এখানে যে মহাকর্ষ বল আমরা যেটা পেয়েছিলাম, দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এই যে বলটা, এই বলটা কী ধরনের বল ছিল? শুধুমাত্র আকর্ষণ বল। দুটি বিন্দু বস্তুর মধ্যে যে বল কাজ করে সেই বলটা সর্বদাই কী হবে? সর্বদাই আকর্ষণ বল হবে, হয়েছে। কিন্তু আমাদের এইখানে দেখো যে বলটা কাজ করছিল, যেটা তড়িৎ বল বলছি, এই তড়িৎ বলটা কী ধরনের বল? তড়িৎ বলটা আকর্ষণ বল হতে পারে, আবার বিকর্ষণ বলও হতে পারে। তো এটা কার উপর নির্ভর করে? এটা আধানের প্রকৃতির উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? আধানের প্রকৃতি। অর্থাৎ আধান দুটি কী জাতীয়? ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি? ঠিক আছে, যদি মনে করো আধান দুটোই প্লাস হয়ে যায়, দুটো যে আধান হয়েছে, একটা Q1 Q2 ছিল, দুটোই ধরো প্লাস Q1, এটা মাইনাস প্লাস Q2, তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা কী বল হয়ে যাবে? সেটা কিন্তু বিকর্ষণ বল হয়ে যাবে, কারণ দুটোই প্লাস আছে, সমজাতীয় আধান। সমজাতীয় আধানের মধ্যে কী বল কাজ করে? বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। আবার যদি এমন হতো যে একটা ধরো প্লাস, যেটা নিয়েছিলাম একটা প্লাস Q1, আর এটা ধরো মাইনাস Q2, ঠিক আছে, তাহলে ওই একটা প্লাস একটা মাইনাস, তাহলে তাদের মধ্যে কী ধরনের বল কাজ করতো? তাহলে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল কাজ করতো, হয়েছে। তাহলে সেটা কিন্তু আধানের প্রকৃতির উপর নির্ভর করছে, যে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে নাকি বিকর্ষণ বল কাজ করবে, হয়েছে। তাহলে এটাই দেখো আমাদের মহাকর্ষ বল, এটাই আমাদের মহাকর্ষ বল, এবং এটা আমাদের তড়িৎ বলের মধ্যে সম্পর্ক এবং মিল। দেখো এই যে দুটো সূত্র কিন্তু পরস্পর প্রতিরূপ সূত্র, একটা আধানের সম্পর্কিত দেওয়া হয়েছে আর একটা বস্তুর ভরের সম্পর্কিতভাবে দেওয়া হয়েছে, কিন্তু তবু তাদের মধ্যে একটু হলো পার্থক্য আমরা কিন্তু দেখতে পেলাম, হয়েছে। তো এখন দেখো এই আমাদের এটা আলোচ্য বিষয় নয়, আমরা জাস্ট এটা তুলনা করার জন্য জাস্ট আমরা এটা একটু আলোচনা করলাম, কিন্তু আমাদের কুলম্বের সূত্র নিয়ে আলোচনা হয়েছে। এবারে কুলম্বের সূত্র থেকে তাহলে আমরা কী জানতে পেলাম? যে F সমান K Q1 Q2/r²। কে এর আমরা মান পেয়ে গেছি, CGS SI দুটো মানে পেয়ে গেছি। এবার এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, কুলম্বের সূত্র থেকে আধানের ধারণা আমরা কীভাবে পাচ্ছি। দেখো কুলম্বের সূত্র থেকে কীভাবে আমরা আধানের সংজ্ঞা দিতে পারি। তার আগে দেখো আধান কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি, মাপতে পারি। তো আধান যে যন্ত্রে মাপা হয় সেই যন্ত্রের নামটা কি? আধান মাপার যন্ত্রের নাম মনে রাখবে, আধান মাপার যন্ত্র ইলেকট্রোমিটার। ঠিক আছে, তাহলে আধান কোন যন্ত্রে পরিমাপ করা হয়? ইলেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে যেহেতু আধান একটা পরিমাপক রাশি, তাহলে আধান একটা রাশি, তাহলে রাশি হওয়া মানে তার কী থাকবে? একক থাকবে। তো আধানের একক কী হয়? আধানের দেখো তিনটে একক আমাদের আছে। তো আধানের দেখো প্রথমে হচ্ছে এসআই একক। এসআই একক কী হয়ে যায়? এসআই একক মনে হবে কুলম্ব বা কুলম্ব, একে সংক্ষেপে আমরা সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে একক কী হয়? সিজিএস পদ্ধতিতে হয়ে যায় স্টেট কুলম্ব, ঠিক আছে। একে সংক্ষেপে আমরা SC লিখতে পারি, স্টেট কুলম্ব। আর আরেকটা পদ্ধতি রয়েছে ইএমইউ পদ্ধতি। ইএমইউ পদ্ধতিতে কী একক হয়ে যায়? এটাকে আমরা বলতে পারি ইএমইউ আধান, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। ইএমইউ মানে হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ইউনিট, এটাকে আমরা কি বলতে পারি? ইএমইউ আধান, হয়েছে। তো এটা আমরা দেখো স্টেট কুলম্ব, এটা আরেকটা নাম আছে, এটা আমরা বলতে পারি ইএসইউ আধান। যে যাই হোক, তাহলে আধানে দেখো আমরা তিনটে একক পদ্ধতি পেলাম। এসআই হচ্ছে কুলম্ব, সিজিএস হচ্ছে স্টেট কুলম্ব বা যেটা আমরা ইএসইউ আধান বলতে পারি, আর একটা হচ্ছে ইএমইউ পদ্ধতি, যেটা হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ইউনিট, এবং সেই পদ্ধতি কী হয়ে যায়? ইএমইউ আধান। এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা একে আসছি, ঠিক আছে। তো এখন দেখো আমরা এই যে কুলম্বের সূত্র থেকে আমরা কী জানতে পারলাম? যে আধান কী? কারণ আধান হচ্ছে যে দুটি বিন্দুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, অর্থাৎ আকর্ষণ বল সৃষ্টির কারণে হচ্ছে আধান। তো এই যে আধান আমরা পেলাম, আধানের যে একক, সেই এককের সংজ্ঞা কিন্তু আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পারি। দেখো কীভাবে জানতে পারি, আমরা আসছি। তাহলে আমরা কুলম্বের সূত্র কী পেলাম? কুলম্বের সূত্রে ফিরে আসছি। কুলম্বের সূত্রে পেয়েছি দেখো F সমান K Q1 Q2/r²। আমাদের এখানে প্রত্যেকটা রাশির সাথে আমরা পরিচিত। এফটা কি? এফটা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, হয়েছে। কেটা কি? কেটা হচ্ছে তড়িৎ ধ্রুবক বা শুধু ধ্রুবক আমরা বলতে পারি, এবং এর মান আমরা জেনে গেছি। সিজিএস হচ্ছে 1, এসআই হচ্ছে 9 × 10⁹। Q1 Q2টা কি? Q1 Q2 হচ্ছে দুটি বিন্দুর মধ্যে আধানের মান, হয়েছে। আর আটটা কি? আটটা হচ্ছে সেই দুটি আধানের মধ্যে দূরত্ব, হয়েছে। এখন দেখো আমরা এখান থেকে আধানের এককের সংজ্ঞা আমরা কীভাবে বলতে পারি। যদি এসআই এর কথা বলি, তাহলে এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব। এসআই একক কি? কুলম্ব। তাহলে এখান থেকে আমরা কুলম্বের সংজ্ঞা কীভাবে দিতে পারি, হয়েছে। তো এখন দেখো যদি আমরা
কি ধরে নিই, Q1 Q2 দুটোকে আমরা 1 ধরে নিলাম, 1 কুলম করে হয়েছে। আরটাকে আমরা ধরে নিলাম 1 মিটার। যখন দেখো কোনো রাশির সংজ্ঞা আমরা দিই, যখন কোনো রাশি আমরা একক বলি, তখন কিন্তু আমরা এইভাবে ইউনিটগুলোকে একক ধরে নিই, যেটা পড়ে থাকে তার সাথে আমরা সম্পর্ক বার করি হয়েছে। তাহলে এখন দেখো যদি আমরা Q1 Q2কে 1 কুলম ধরে নিই, আরটাকে যদি 1 মিটার ধরে নিই, যেহেতু এসআই বার করছি, তাহলে আমাদের এখানে রিলেশনটা কী দাঁড়িয়ে যাবে দেখো, F সমান কের মান জানি আমরা কত, 9 × 10⁹। Q1 Q2 1 হয়ে গেছে, তাহলে এটা 1 × 1 বাই নিচে 1 স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি F সমান কী দাঁড়িয়ে গেল, F সমান হচ্ছে 9 × 10⁹। তাহলে এখন দেখো পুরো ব্যাপারটা কী ঘটলো, যদি আমরা Q1 Q2কে 1 ধরে নিই, আরটাকে যদি 1 ধরে নিই, তাহলে এই যে বলটা, যে তড়িৎ বলটা কাজ করবে, সেই তড়িৎ বলের মানটা কত হবে, 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাষা দিয়ে প্রকাশ করি, তাহলে কী বলতে পারি, দেখো এখানে দেখো 1 ধরে নিয়েছি মানে কি, দুটো একই ধরে নিয়েছি, 1 করে ধরে নিয়েছি। তাহলে এখন দেখো আমরা সংখ্যাটা বলতে পারি যে দুটি একই জাতীয় অর্থাৎ সমজাতীয় সমপরিমাণ আধান, এই আধানগুলিকে আমরা একই ধরে, অর্থাৎ দুটোই প্লাস ধরে নিচ্ছি বা দুটোই মাইনাস ধরে নিচ্ছি বা বিপরীতও ধরতে পারি। ঠিক আছে, তাহলে যদি দুটোই আমরা প্লাস ধরে নিই বা দুটোই যদি মাইনাস, তাহলে তাদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করবে। আবার যদি একটা প্লাস একটা মাইনাস ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু আকর্ষণ বল কাজ করবে। যাই হোক, যদি আমরা দুটোকে একই পরিমাণ ধরে নিই এবং একই জাতীয় ধরে নিই, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা কী বলতে পারি, যে দুটি সমপরিমাণ সমজাতীয় আধান, ঠিক আছে, সমজাতীয় এবং এই যে পরিমাপটা আমরা বলছি, এই যে কের মানটা আমরা ধরে নিয়েছি 9 × 10⁹, এটা কোথায়, কোন মাধ্যমে ধরে নিয়েছি, এটা শূন্য মাধ্যমে। ঠিক আছে, এটা কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে বা বাই মাধ্যমে কিন্তু এটা হয়েছে। তাহলে আমরা কি বলবো, যে দুটি একই জাতীয় একই পরিমাণ আধান শূন্যস্থানে যদি পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বল কাজ করে, 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রত্যেকটির আধানকে বলা হবে 1 কুলম আধান। বুঝতে পেরেছি কি বললাম? তাহলে এখানে বিকর্ষণ বল কেন বলেছি, কারণ দেখো দুটো আধানকে আমরা একই জাতীয় ধরে নিয়েছি। দেখো আবার সংখ্যাটা বলছি, মন দিয়ে শুনবে, দুটি একই জাতীয় একই পরিমাণ আধান, ঠিক আছে, দুটি একই জাতীয় একই মানে 1 ইউনিট করে ধরে নিয়েছি, 1 করে ধরে নিয়েছি। তাহলে দুটো একই জাতীয় একই পরিমাণ আধানকে শূন্যস্থানে যদি 1 মিটার ব্যবধানে রাখা হয়, 1 মিটার ব্যবধানে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করে, তাহলে ওই আধান দুটি প্রত্যেকটিকে বলা হবে 1 কুলম আধান। ঠিক আছে, তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে কী বলতে পারি, আধানের সঙ্গে কিন্তু আমরা বলতে পারছি। ঠিক আছে, অর্থাৎ কুলম্বের সঙ্গে আমরা বলতে পারছি, যেটা আমাদের এসআই পদ্ধতিতে একক। এবারে সিজিএস পদ্ধতি যদি বলতে যাও, সিজিএস পদ্ধতি কী বলবে, দেখো এটা আমরা সিজিএসে যদি করতে যাই, তাহলে সিজিএস আমরা কী ধরবো, সিজিএসে বললো আমরা Q1কে Q2কে 1 ধরে নেব, 1 স্টেট কুলম হয়েছে। আর কি ধরবো, আরটাকে আমরা 1 সেন্টিমিটার ধরে নেব। তাহলে এখানে কের মান কত, এখানে কের মান কিন্তু হয়ে যায় 1, শূন্যস্থানে কের মান 1 হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি এফ সমান কত হয়ে যাবে, এফ সমান হয়ে যাবে 1। ঠিক আছে, এফ সমান হয়ে যাবে 1 ডাইন। তাহলে এখানে দেখো সংখ্যাটা যদি আমরা বলি, তাহলে কী বলবো, একই রকমভাবে বলবো যে শূন্যস্থানে বা একই পরিমাণ একই জাতীয় দুটি আধান শূন্যস্থানে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে যদি 1 ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে ওই দুটি আধানের প্রত্যেকটিকে বলা হবে 1 স্টেট কুলম আধান। ঠিক আছে, আবার বলছি দেখো, শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে দুটি একই জাতীয় একই পরিমাণ আধানকে পরস্পর থেকে 1 সেন্টিমিটার ব্যবধানে রেখে যদি তাদের মধ্যে 1 ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে সেই দুটি প্রত্যেকটি আধানকে বলা হবে 1 ইএসইউ আধান বা 1 স্টেট কুলম আধান। হয়ে গেল। তাহলে এবার দেখো স্টেট কুলম এবং এই কুলমের মধ্যে সম্পর্ক আমরা এখান থেকে কীভাবে বার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা স্টেট কুলম এবং কুলমের মধ্যে সম্পর্ক বার করব। তাহলে কি বললাম, কুলম্বের সাথে স্টেট কুলম্বের সম্পর্ক, কুলম্বের সাথে স্টেট কুলম্বের সম্পর্ক। ঠিক আছে, কুলম্বের সাথে স্টেট কুলম্বের সম্পর্ক কীভাবে বার করবো, দেখো আমার কি বললাম একটু আগে, যে আমাদের যে কুলম্বের সূত্র সেটা থেকে কী পেয়েছিলাম, এফ সমান কে Q1 Q2/r²। তাহলে শূন্যস্থানে যদি আমরা Q1 Q2কে 1 ধরে নিই, 1 কুলম, ঠিক আছে, এবং আরটাকে যদি আমরা 1 মিটার ধরে নিই, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কত হয়, আকর্ষণ বলের মান হয় 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, এটা কখন হয়, যখন আমরা শূন্যস্থানে কী ধরে নিয়েছি, শূন্যস্থানে দুটো আধানকে আমরা 1 কুলম করে ধরে নিয়েছি,
এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার ধরে নিয়েছি, তাহলে সেই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটার মান কত, 9 × 10⁹ নিউটন। তাহলে এখন দেখো এই রিলেশনটা কী হয়ে গেলো অ্যাকচুয়ালি আমাদের, তাহলে আমাদের হয়ে গেলো দেখো Q1 ঘুরিয়ে লিখছি, Q1 Q2/r² সমানই হয়ে গেল আমাদের 9 × 10⁹ নিউটন হয়েছে। তাহলে এখন Q1 Q2 কত করে আছে, 1 কুলম করে আছে, 1 কুলম 1 কুলম। তাহলে আমরা জানি না যে 1 কুলম সমান কত স্টেট কুলম, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরো সাপোজ আমরা ধরে নিলাম যে 1 কুলম্বের মানেই হলো x স্টেট কুলম, ধরতে আমাদের কোনো দোষ নেই, আমরা ধরে নিলাম যে 1 কুলম্বের মানে হলো আমাদের x স্টেট কুলম, ধরে নিলাম। তাহলে এখন দেখো আমরা এখানে পুরোটাই কী করছি, পুরোটাকে আমরা এটা এসআই ছিল, আমরা পুরোটাকে সিজেসি নিয়ে যাচ্ছি। তাহলে যদি সিজেসি নিয়ে যাই তাহলে Q1টা আমাদের কত হয়ে গেল, 1 কুলম ধরেছি, তাহলে 1 কুলম মানে কত, x স্টেট কুলম, তাহলে এটা আমাদের হয়ে গেলো দেখো x স্টেট কুলম। এটা কত ধরেছি, এটাও আমাদের 1 কুলম ছিল, তাহলে এটাও আমাদের x স্টেট কুলম। 8টা কত ছিল, 8টা ধরেছিলাম কত, 1 মিটার। তাহলে এখানে আমাদের যেহেতু সেন্টিমিটার আনবো, তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার, সবাই জানো যে 1 মিটার সমান হয়ে যায় 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেলো দেখো 100 তার স্কোয়ার হয়েছে। এটা কত আছে, 9 × 10⁹ নিউটন। কিন্তু আমরা সিজিএসে যেহেতু আনছি, তাহলে নিউটনটা আমরা কী করবো, ডাইনে পরিবর্তন করব। আর আমরা জানি যে 1 নিউটন সমান কত হয়ে যায়, 10⁵ ডাইন, ঠিক আছে। এটাও কিন্তু নির্ণয় করার প্রসেস রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করব, 10⁵ ডাইন গুণ করব, ঠিক আছে। তাহলে কত হয়ে গেলো দেখো x² গুণ করলে কত হয়েছে, x²। এটা দেখো 10⁻² তার স্কোয়ার মানে 10⁻4 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেলো দেখো 9 × 10⁻9 × 10⁻5 × 10⁻4। এটা 10⁻4 কী করে বুঝতে পেরেছো, এটা দেখো 100 মানে কি 10⁻2, তার আবার ঘাতে 2 আছে, তাহলে 10⁻ঘাত হয়ে যাবে 4। দেখো এদিকে কী আছে, স্কোয়ার আছে, স্কোয়ারকে এদিকে যদি নিয়ে যেতে হয় তাহলে কী করতে হয়, স্কোয়ার রুট করতে হয়। তাহলে বা x = হয়ে যাবে √9 × 10⁻9 × 10⁻5 × 10⁻4, ঠিক আছে। তাহলে দেখো 9-এর বর্গমূল কত হয়, 9-এর বর্গমূল 3। আবার দেখো এখানে মোট কটা 10 আছে, 10-এর ঘাতে কত হয়ে যাবে মোট, 9 × 5 = 14 × 4 = 18, 10-এর ঘাতে মোট হয়ে যাবে 18। তাহলে আমরা কি জানি যে রুটের ভিতরে তার ডবলের জন্য অর্ধেক বাইরে আসে, ঠিক আছে। তাহলে 10-এর ঘাতে যদি 18 হয়, তাহলে 10-এর ঘাতে 9 বাইরে আসবে, তাহলে হয়ে যাবে × 10⁻9 হয়ে গেল। তাহলে এক্সটা কী ধরেছিলাম, এক্সটাই ধরেছিলাম যে 1 কুলম্বের মান, ঠিক আছে। তাহলে আমরা কী ধরেছিলাম যে 1 কুলম সমান x স্টেট কুলম। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, 3 × 10⁹, অর্থাৎ আমরা কী পেয়ে গেলাম, 1 কুলম সমান হয়ে গেল 3 × 10⁹ স্টেট কুলম। তাহলে এটাই হয়ে গেলো আমাদের 1 কুলম্বের সাথে 1 স্টেট কুলম্বের সম্পর্ক, এসআই এককের সাথে সিজিএস এককের সম্পর্ক, ঠিক আছে। তাহলে 1 কুলম্বের মান কত হয়, 3 × 10⁹ স্টেট কুলম বা ইএসি কুলম। তাহলে আমাদের পুরো এটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র থেকে আমরা কী কী জানতে পারলাম, তাহলে কুলম্বের সূত্র থেকে দেখো একক জানতে পারলাম, আধানের একক, আধান কি, ঠিক আছে, এইসব বিষয় কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে আজকে আমাদের কুলম্বের সূত্র পর্যন্তই হলো। নেক্সট পরের দিন আমরা তড়িৎ বিষয়ে আলোচনা করব, যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করব, ঠিক আছে।